নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা বড় গল্প গুণ্ঠনবতী। পেয়ারার জেলিটা এনামেলের গামলা থেকে কাঠের চামচ দিয়ে তুলে তুলে কাঁচের জারের মধ্যে ভরবার সময় নিবেদিতার মুখে যে প্রসন্ন পরিতৃপ্তির আভা ফুটে ওঠে, সেটুকু দেখবার মতো। অবশ্য এ থেকে এই কথা মনে করবার হেতু নেই নিবেদিতা পেয়ারার জেলির ভীষণ ভক্ত। নিবেদিতার দিকে তেমন করে চেয়ে দেখলেই বোঝা যায়। থালা ভর্তি বড়ি রোদে দেবার সময়, ভাঁড়ারের শিশি বোতলগুলি ঝেড়ে মুছে চকচকে করবার সময়, কি ধবধবে ওয়ারগুলি বালিশে পরাবার সময় নিবেদিতার মুখে লেগে থাকে এমনি পরিতৃপ্ত প্রসন্নতা। আবার সেই মুখই বিরক্ত কুঞ্চিত হয়ে উঠতে মুহূর্ত দেরি লাগে না, যদি চোখে পড়ে যায় স্বামী অথবা পুত্তুরকেও জুতো জোড়াটা খুলে যেখানে রাখবার সেখানে না রেখে ইঞ্চি কয়েক তফাতে রেখেছেন, অথবা চাকর ছোড়াটা কুটনোর খোসাগুলো বাইরে না ফেলে এসে উঠোনেই ফেলেছে। পরিপাটি আর পরিচ্ছন্নতা নিবেদিতার জীবনে একমাত্র সাধনা। ছোট্ট সংসার, আর এই সংসারটি গড়ে তোলবার সমস্ত কৃতিত্বই নিবেদিতার। এর প্রত্যেকটি তুচ্ছতম জিনিসেও নিবেদিতার হাতের স্পর্শ। বছর 15 বয়সে নিবেদিতার যখন বিয়ে হয়েছিল, স্বামী সত্যশরণ তখন নাবালক বললেই চলে। বিধবা মায়ের অঞ্চল নিধি, মামার বাড়িতে মানুষ। মায়ের কষ্ট কমাবো, এই সাধু সংকল্পটুকু ছাড়া তখন আর বেশি কিছু বস্তুর সঞ্চার হয়নি তার মনে। 20 বছর বয়সে বিয়ে পাশ করেই ঢুকে পড়েছিলেন এক সওদাগরি আপিসে, এবং সেই সামান্য উপার্জনের ভরসাতেই বিয়ে করতে দ্বিধা করেননি মায়ের সাধ মেটাতে। অবশ্যই নিবেদিতাই বা এমন কি অসামান্য ঘরের মেয়ে। কেরানি বাপের ঘরে নেহাত হেলা ফেলায় জীবন কেটেছে ছেলেবেলায়। বছর 8 বয়স থেকে ছোট ছোট 2-3টি ভাই বোনের প্রায় সবটুকু দায়িত্বই তার ঘাড়ে চাপানো হয়েছিল মায়ের সময়ের অভাবের অজুহাতে। অজুহাত বলাটা আপাত দৃষ্টিতে হয়তো অন্যায়, কিন্তু মূল অনুসন্ধানী তীক্ষ্ণ দৃষ্টি অন্য মন্তব্য করবে। যাক সে কথা। সে জীবন নিবেদিতা ভুলে গিয়েছেন। মামা শ্বশুর বাড়িতে বছর 3-4 ধরে যে পরগাছা জীবনযাপন করতে হয়েছে, সে জীবনও ভুলেছেন। এখন নিবেদিতার নিজের সংসার, নিজের রচনা। শাশুড়ির মৃত্যুর পর থেকে সত্যশরণকে অবিরত একরকম উত্তক্ত করেই বেরিয়ে এসেছিলেন সেই বহু পরিবারের বেড়াজাল থেকে। ভীরু সত্যশরণ প্রথমে দিশেহারা হয়েছিলেন নিবেদিতার এই দুঃসাহসে। নিশ্চিত ভেবে রেখেছিলেন আবার লজ্জার মাথা খেয়ে ফিরে আসতে হবে মামার বাড়ির জটিল সংসার চক্রের মধ্যে। কারণ নিজে আলাদা একটা সংসার করা সম্ভব এ ধারণাই তার ছিল না। ভেবেছিলেন আচ্ছা বেশ, জব্দ হোক কিছু। কিন্তু তাক লাগিয়ে দিয়েছিলেন নিবেদিতা। যেমন তেমন করে শুধু সংসারই করেননি, সে সংসারকে ছবির মতো করে সাজিয়েছেন। ফিটফাট, ছিমছাম, পরিপাটি, সুন্দর। অথচ নিজের জেদে আলাদা হয়ে এসেছেন। এই অপরাধের দায়িত্বে স্বামীকে কখনো এতটুকু ঝক্কির ভার দেননি। কোথা দিয়ে কি হচ্ছে সত্যশরণ টেরও পাননি, কখনো খোঁজও নেননি। নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিয়েছিলেন নিবেদিতার হাতে। অবশ্যই জীবনকে বেশি জটিল করেও তোলেননি তারা। ছোট্ট সংসার, চাহিদা পরিমিত। একটি মেয়ে, তাকে বিয়ে দিয়েছেন বছর 4-5 আগে। কৃতি জামাই, দূরে থাকে, কদাচিৎ আসে। তাতে দুঃখ নেই নিবেদিতার। মেয়ে সুখে আছে, এই ভালো। এই বিয়েটাও তো নিবেদিতারই অশেষ চেষ্টার পুরস্কার। সত্যশরণের সাধ্য ছিল এমন একটি জামাই জোগাড় করবার। আরেকটি সন্তান, ছেলে গৌতম। তার জন্য যথাসময়ে যথোপযুক্ত খাওয়া পড়ার যোগান দেওয়া ছাড়া আর কিছু করার নেই। নিজের ধারে কেটে যাচ্ছে সে। টকাটক করে এগিয়ে এগিয়ে সাধারণ ছেলেদের চাইতে বেশ কিছু কম বয়সেই এমএ পড়ছে এখন।
তাকে গড়বার জন্য নিবেদিতাকে আর কিছু করতে হবে না। এতদিনে যেন যুদ্ধের প্রয়োজন ফুরিয়েছে নিবেদিতার। জীবনে এসেছে একটা স্তিমিত শান্তি। এখন শুধু মসৃণ পথটায় চাকাটাকে গড়িয়ে দেওয়া। অথচ নিবেদিতা আজও যেন ফুরিয়ে যাননি। তাই অটুট স্বাস্থ্য আর অক্লান্ত মন নিয়ে তিনি দৈনন্দিন কাজগুলি করে তুলছেন অফুরন্ত। ফর্সা বিছানা আরও ফর্সা করছেন, ঝাড়া ঘর আবার ঝাড়ছেন। স্বামী, পুত্র আর ভৃত্য, এই তিনটি প্রাণীকে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে অহরহ টিকটিক করছেন। বড়ি দিচ্ছেন, আচার করছেন, নতুন নতুন খাবার শিখছেন, বই, কাগজ, রেডিও থেকে। সত্যশরণ যার নাম দিয়েছেন বাতিক। কি একটা কাজে বাড়ির ভিতরে এসে সত্যশরণ দাঁড়িয়ে পড়লেন। হেসে বললেন, আবার কি হচ্ছে আজ? নতুন কি বাতিক? নতুন নয়, পুরনো। নিবেদিতা হাসলেন। কি চমৎকার সোনার মতো রংটা হয়েছে দেখো। পেয়ারাগুলো ভালো ছিল। বরাবরই এইরকম স্বর্ণবর্ণের জেলি বানিয়ে থাকেন নিবেদিতা। তবু প্রত্যেকবারই যেন নিজের কৃতিত্বে মুগ্ধ হন, পুলকিত হন। সব বিষয়েই এইরকম। প্রায় প্রত্যেক হপ্তাতেই সত্যশরণকে শুনতে হয়, বিছানাটা কি ফর্সা হয়েছে দেখেছ? তোমার ধোপার চেয়ে ভালো। সত্যশরণ যদি অজ্ঞতাবশত ছোকরা চাকরটার প্রশংসা করে বসেন এর জন্য, হেসে গড়িয়ে পড়েন নিবেদিতা। বলেন, ওই আনন্দেই থাকো। ফটকের বাবার সাধ্য আছে একটা ওয়ার্ড এরকম ফর্সা করবার। শ্রীমতী নিবেদিতা দেবী, বুঝলে? সত্যশরণ বললেন, বামনি ধোপানি একটু উঁচু দরের হবে বই কি। প্রায় এই একই ধরনের কথা, একই ধরনের হাস্য পরিহাস। আলাপে আলোচনায় বৈচিত্র্যের স্বাদ আনবার যোগ্যতা সাধাসিধে মানুষ সত্যশরণের নেই। নিবেদিতার ছিল কিনা সে সন্ধান করছে কে? আত্মীয় স্বজন যারা আছে সবই ওই এক গোয়ালের। গৌতমের স্কুল কলেজ নিয়ে একটু কথাবার্তা কইতে ইচ্ছে করে নিবেদিতার। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, সারাদিন সে কি করলো, কার সঙ্গে মিশলো, এই সব। বিচারকের ভঙ্গিতে নয়, সুহৃদের ভঙ্গিতে। কিন্তু বড় গম্ভীর ছেলে গৌতম, ওর সঙ্গে গল্প বেশি এগোয় না। তাই মনের কাজ যত ফুরোচ্ছে নিবেদিতার, হাতের কাজ তত বাড়ছে। কে জানে, মনটা ফুরিয়ে যায়নি বলেই হয়তো এই তার প্রকাশ। সত্যশরণ নিবেদিতার কথায় আর এক দফা হাসলেন। বললেন, নিজের সোনার বর্ণ কালি করে এত সোনালি সোনালি জেলি করে আর কি হবে? এত খাবে কে? কি যে বলো, এইটুকু ফুরোতে আর কদিন? বোতলে মনে হয় অনেক বুঝি। গেলবারে তো আরো বেশি করেছিলাম। দাম্পত্য আলাপের সীমানা প্রায় এই পর্যন্ত। হয়তো ঠিক এইভাবেই বাকি জীবনটা কেটে যেত নিবেদিতার। হয়তো নতুনের মধ্যে 40 পার হতেই গুরুমন্ত্র নিয়ে কিছু কিছু পুজো আর্চা করে বয়সের আর আচরণের সমতা রাখতেন, ভারসাম্য ঠিক রাখতেন ইহকাল আর পরকালের। হয়তো আরও কিছুদিন পরে ছেলের বিয়ে দিয়ে বউকে সুশিক্ষা দেবার মহৎ প্রেরণায় আরেকটু খিটখিটে হতেন, আর আস্তে আস্তে ফুরিয়ে যেতেন। যদি না, হ্যাঁ, যদি না এবারে পুজোর সময় পুরী বেড়াতে আসতেন নিবেদিতা। বেড়াতে আসাটাও অবশ্য নিবেদিতার চেষ্টার ফল। সত্যশরণ প্রস্তাবের সঙ্গে সঙ্গেই সহস্র অসুবিধের ফিরিস্তি তুলে তুলে নিবৃত্ত করবার চেষ্টা করলেন, হলো না। নিবেদিতা উত্তর করলেন, আজন্মকাল তো সুবিধে সুব্যবস্থাই করে এলাম। দেখি না অসুবিধে অব্যবস্থার স্বাদটা কি। একটা প্রধান সুবিধে তো পাচ্ছ বাড়ির, সব সময় পাবে। গৌতম গম্ভীর ছেলে। প্রস্তাবটা যতক্ষণ না তার কাছ অবধি এলো কথা কয়নি। এখন বললে,
আমার পড়ার ক্ষতি হবে, ভেবে রেখেছি এই ছুটিটায়। নিবেদিতা বললেন, ওখানেই বা তোকে পড়তে মানা করছে কে? বইপত্র নিয়ে চল। সে কি করে হবে? আমি আর একটা অন্য ছেলে একজন প্রফেসরের বাড়ি গিয়ে তার সাহায্য নেব ঠিক হয়েছে। নিবেদিতা ঈষৎ আহত হয়ে বললেন, এত সব ঠিক করে ফেলেছিস, কই কিছু বলিসনি তো? গৌতম অল্প হেসে বললে, এতে আর বলবার কি আছে, মাইনে তো লাগবে না। নিবেদিতা স্বামীর কাছে এসে বললেন, তবে ও থাক, পুরুষ মানুষ, ছেলে মানুষ, জীবনে কত সুযোগ আসবে, আমি যাবই। আমি অর্থে আমরা। সত্যশরণ ছেলের আপত্তি শুনে আশা করেছিলেন যাওয়া স্থগিত হবার এই একটা মোক্ষম কারণ পাওয়া গেছে। অবাক হয়ে গেলেন নিবেদিতার সংকল্পে। বললেন, ও থাকবে, খাবে কি? ফটকে থাকবে, যা পারবে করবে, দুজনে খাবে। চারজনেই যাওয়া হবে ভেবে রেখেছিলাম, তা যখন হলো না করা যাবে কি? ফটকে ছোড়ার কপালে নেই। সত্যশরণ হতাশ হয়ে নিজেকে নিয়তির হাতেই সঁপে দিলেন। কদিন পরে বেশ একটি প্রকাণ্ড লটবহর আর তার সঙ্গে স্বামীটিকে নিয়ে পুরী এলেন নিবেদিতা। যদিও স্বামীকে আগে ভয় দেখিয়ে রেখেছিলেন, অসুবিধে অব্যবস্থার স্বাদ পরীক্ষা করতেই যাচ্ছেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ব্যবস্থা আর সুবিধের সামনে বসাবার কোনো অবসরই রাখেননি নিবেদিতা, নিজের বাতিকেই রাখেননি। অনুষ্ঠানে ত্রুটি থাকবে এ সহ্য শক্তি নিবেদিতার প্রকৃতিতেই নেই, বিশেষ করে সত্যশরণের ব্যাপারে। তবু এখানে এসে হঠাৎ যেন বদলে গেলেন নিবেদিতা, যেন বয়সের একটা মোটা অংশ হারিয়ে ফেললেন। নিবেদিতা সময়ের জ্ঞান ভুলে ঝিনুক সংগ্রহ করবেন, বালির গাদায় পা ডুবিয়ে চলৎশক্তিহীনের ভূমিকায় হেসে কুটি কুটি হবেন, একটু নির্জনতার সুযোগ পেলেই ছুটোছুটি খেলবেন। সত্যশরণ বলেন, এখানে এসে খুকি হয়ে গেলে যে। সত্যি বটে, শুধু বয়স বলেই নয়, গম্ভীর স্বভাব ছেলে গৌতম বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে নিবেদিতার নিজের স্বভাবের ওপর যে একটা গাম্ভীর্যের কোটিং পড়ে আসছিল, সেটা যেন এখানের এই উদ্দাম সাগরে হাওয়ায় ছিঁড়ে খুঁড়ে কোথায় উড়ে গেছে। সত্যশরণ ঠিক যেন নাগাল পান না, একটু যেন বিপর্যস্ত হন। ক্ষেত্রের কাঁসা ভালো বলে বাসন কিনবার জন্য যে বেশ একটি মোটা অঙ্কের টাকা আদায় করে এনেছিলেন নিবেদিতা, তার সদ্ব্যবহার করবার চার কই? দোকান বাজারের দিকেও তো যেতে চান না। বেড়ানো মানেই এই সমুদ্র তীর। এই বালির বৃন্দাবন কি এত ভালো লাগে নিবেদিতার? সন্ধে হয়ে আসছিল, তবু নিবেদিতা ঝিনুক কুড়োতেই ব্যস্ত। সত্যশরণের হাতে একটা থলি আর নিবেদিতা ছোট বড় মাঝারি নানা আকারের ঝিনুক নির্বিচারে সংগ্রহ করছেন আর থলি বোঝাই করছেন। সত্যশরণ একসময় একটু অধৈর্য হয়ে বললেন, আচ্ছা, পাগলের মতো কেবল তো কুড়িয়েই যাচ্ছ, এত ঝিনুক কি হবে? কি হবে? হেসে উঠলেন নিবেদিতা, বললেন, হবে আবার কি, যাবার দিনে আবার সমুদ্রের জিনিস সমুদ্রের জলে ফেলে দিয়ে যাব। সত্যশরণ তো দিশেহারা, বললেন, এই এতদিন ধরে এত কষ্ট করে কুড়োলে, ফেলে দেবে? কুড়োলাম বলে ওই বস্তা ভর্তি ঝিনুক বয়ে নিয়ে যাব নাকি কলকাতায়? তাহলে এত বোঝাই করলে কেন? কেন? নিবেদিতা হাতের বালি ঝাড়তে ঝাড়তে বলেন, কলকাতা ছেড়ে পুরীতেই বা এলাম কেন? আর হবে না, অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না, চলো। হঠাৎ পিছন থেকে একটি গম্ভীর অথচ সকৌতুক কণ্ঠ বলে ওঠে, বিনা অনুমতিতে কথা বলছি, কিছু মনে করবেন না। সমুদ্র তটকে একেবারে সর্বশান্ত করে দিয়ে যাবেন প্রতিজ্ঞা করে এসেছেন নাকি? দুজনেই চমকে তাকান।
সৌম্যকান্তি মাঝারি বয়সের একটি ভদ্রলোক। মাথায় কিছু পরিমাণ টাক, চোখে কালো সেলের চশমা, গায়ে ঢিলে হাতা সাদা পাঞ্জাবি। আসন্ন সন্ধ্যার ম্লান আলোকে যেন বিশেষ একটা স্নিগ্ধতা এনে দিয়েছে সবকিছুর ওপর। ফিরে দাঁড়িয়ে তিনজনের মধ্যে নমস্কার বিনিময় হয় এবং নবাগত ভদ্রলোকই আবার কথা বললেন। দিন চারেক হলো এসেছি, আর দুবেলাই চোখে পড়ছে আপনার অদম্য অধ্যাবসায়। সরকারি দপ্তরে খোঁজ নিয়ে রেখেছেন ঝিনুকের ওপর ট্যাক্স আছে কিনা। এবার সত্যস্মরণী নিবেদিতার হয়ে উত্তর দেন, তার দরকার নেই। উনি স্থির করে রেখেছেন যাবার দিনে সমুদ্রের সম্পত্তি সমুদ্রেই ফেরত দিয়ে যাবেন। শুনে ভদ্রলোক যেন একটু সচকিত হলেন, কণ্ঠে ফুটল তার আভাস। বললেন, তাই নাকি? কিন্তু কেন বলুন তো? এবার সোজাসুজি নিবেদিতাই উত্তর দিলেন। বললেন, মন্দ কি, খুশিটা রইল, দায়টা রইল না। ভদ্রলোক বললেন, তা বেশ, আপনার পরিকল্পনাটি নতুন, আধ্যাত্মিক ব্যাখ্যা করা চলে। সত্যস্মরণ বললেন, বেশ তো, চলুন না আমাদের বাসায়, দুদণ্ড বসে ব্যাখ্যা টেখ্যা যা কিছু সব হবে। ভদ্রলোক হেসে বললেন, কোথায় আপনার বাসা? এই তো একটুখানি। বালি ভাঙা একটুখানি? সত্যস্মরণও হাসেন, তা যা বলেছেন, বালির রাস্তা বেজায় জোচ্চোর। আধ মাইল দূর থেকে মনে হয় ওই যে, ওই তো সামনেই। আপনি কোথায়? ভদ্রলোক একটা বিখ্যাত হোটেলের নাম উল্লেখ করলেন। আরে, হতো আমাদের বাসার কাছেই, দেখেননি তীর্থকুটির? তবে আর কি, চলুন এগোনো যাক। গরিবের কুঁড়ে একবার পায়ের ধুলো দিয়ে তারপর সস্থানে যাবেন। আমরা মশাই কলকাতার লোক, যেখানেই যাই দুদিনে হাঁপিয়ে উঠি। সমুদ্রের ধারে এসে আপনি হাঁপিয়ে উঠছেন? বলেন কি, বিজ্ঞানকে যে উড়িয়ে দিতে চান দেখছি। চমৎকার হেসে ওঠেন ভদ্রলোক। হাসিটি সত্যিই ভারী সুন্দর, খোলামেলা। নিবেদিতা স্বামীর এই কাণ্ডজ্ঞানের অভাবে মনে মনে অস্বস্তি বোধ না করে পারেন না। রাস্তায় দেখা হয়েছে, বাঙালি বাঙালির সঙ্গে দুটো কথা কয়েছ, মিটে গেল ল্যাঠা, তাকে আবার ডেকে ঢুকে বাড়ি নিয়ে যাওয়া কেন? স্বামীকে উদ্দেশ্য করে বলতে যান, তুমি তো বেশ লোক, উনি হয়তো এইমাত্র বেরিয়েছেন, হয়তো বেড়ানো শেষ হয়নি, ধরে নিয়ে যাচ্ছ মানে। কিন্তু বলতে গিয়ে থেমে গেলেন। কি জানি, তার অনিচ্ছে ভাবটা যদি ধরা পড়ে যায়। বরং উল্টো কথাই বলেন, বলেন, ওর কথা বাদ দিন, উনি ফি হাত বিজ্ঞানকে অজ্ঞান করে ছাড়েন, কিন্তু হাঁপিয়ে না উঠলেও বন্ধুলাভ যোগটাকে নষ্ট হতে দেব কেন? এই কথাটা বলেই বরং সন্তুষ্ট হন নিবেদিতা। বেশ ঝরঝরে কথাগুলো বলা গেল। ভদ্রলোক বললেন, সেটা উভয় পক্ষে, কিন্তু এটা তো আপনার নীতির সঙ্গে খাপ খাচ্ছে না। নিবেদিতা অবাক হন, তাঁর আবার কি নীতি? অন্ধকার হয়ে গেছে, মুখের ভাব দেখা যাচ্ছে না আর। তবু ভদ্রলোক বোধ করি ভাবটা অনুমান করে বলেন, খুশির খেসারতে দায় পোহানো তো আপনার নীতি নয়। ওহ তাই? তা দায়টা কিসের? বন্ধুর জন্য তো আর ট্যাক্স লাগে না। কিন্তু চা লাগে, দেখবেন। শেষে খাল কেটে কুমির আনলেন। বেশ লাগে সত্যস্মরণের এইসব সরস কথাবার্তা। নিজে তিনি মোটেই আলাপপটু নন, কিন্তু হাস্য পরিহাস আলাপ সালাপ ভালোবাসেন খুব, আর মুগ্ধ হন নিবেদিতার অকুণ্ঠ পটুতায়। এটা আজ বলে নয়, বরাবরের ব্যবস্থা। বাড়িতে অতিথি কুটুম্ব, জামাই বেহাই মেয়ে পুরুষ যেই আসুক, অভ্যর্থনার দায় নিবেদিতার। নিজের কাজ কামাই করে তাদের মান রক্ষা করতে হবে বসে বসে নিবেদিতাকেই। সত্যস্মরণ অপটু, গৌতম অনিচ্ছুক।
সত্যি পারেনও নিবেদিতা, যার সঙ্গে যেমন। ভদ্রলোক সেদিন এলেন বটে, তবে বসলেন না। আগামী দিনের জন্য চায়ের নেমন্তন্ন পাতিয়ে বিদায় নিলেন। বললেন, বাড়ি তো চিনে নিলাম, আর ঠেকায় কে। বিদ্যুতালোকে স্পষ্ট করে আরেকবার দেখা গেল মানুষটাকে। মাঝারি বয়স, হয়তো নিবেদিতার চাইতে 2-1 বছরের বড়, হয়তোবা তাও নয়। কান্তিতে সৌম্য ভাব আছে, তার জন্য দেখায় কিছু বেশি, কিন্তু প্রকৃতি ভারী সরল। গম্ভীর গলা, কিন্তু ভাষায় সরস কৌতুকের হীরক ধার। পথে আস্তে আস্তে পরিচয় জানাজানি হয়ে গেছে। ভদ্রলোক এক বেসরকারি কলেজের প্রফেসর। বিয়ে টিয়ে করেননি, শখের মধ্যে বছরে 2 বড় ছুটিতে কাছে পিঠে একটু বেড়াতে আসা, নেশার মধ্যে অধ্যয়ন। যে বই ভালো লাগে 10 বার পড়েন, যে দেশ ভালো লাগে 5 বার যান। পুরীতে এসেছেন এই নিয়ে 4 শুনে নিবেদিতা চোখ বড় বড় করে বলেছেন, কেন বলুন তো, ভারতবর্ষের আর সব দেশরা কি অপরাধ করল? প্রফেসর হেসেছিলেন। বছরে 2 করে দেশ দেখলেই কি ভারতবর্ষের সব দেশ ফুরিয়ে উঠতে পারবো? তবু মোটামুটি ভালো জায়গাগুলো তো দেখা হয়ে যাবে। তখন আবার মনে হবে, কি আর হলো, পৃথিবীতে কত কত ভালো ভালো জায়গা অদেখা রয়ে গেল। সত্যস্মরণ বোধ করি আলোচনায় অংশগ্রহণ করবার বাসনায় প্রফেসরের এই কথার পিঠে বলে উঠেছিলেন, তার চাইতে মশাই ও আশার গোড়ায় ছাই দেওয়াই ভালো, কি বলেন? এদের বাসা থেকে নেমে হোটেলের দিকে যাবার পথে আবার কিছুটা এগিয়ে দিতে এলেন এরা। পরদিনের জন্য পুনঃ পুনঃ স্বনির্বন্ধ অনুরোধ জানালেন। প্রফেসর বললেন, আপনারা তো মাত্র 2 জনেই আছেন দেখছি, আমি আবার তৃতীয় ব্যক্তি হয়ে কারুর অভিশাপ কুড়োব না তো। বলে হাসি মুখে তাকালেন নিবেদিতার দিকে। নিবেদিতা কিছু বলবার আগেই সত্যস্মরণ বোধ করেই কর্তার দায়িত্ববোধে তাড়াতাড়ি বললেন, না না, সে কি, সে আপনি কিছু মনে করবেন না, উনি লোক খুব ভালো। তাই নাকি? তাহলে তো আপনি ভাগ্যবান। প্রফেসরের অবাধ হাস্যে মুখরিত হয়ে উঠল নির্জন বেলাভূমি। নিবেদিতা ভাবলেন, রোসো, বাড়ি ফিরে দেখাচ্ছি মজা। যেখানে সেখানে বোকার মতো এক একটা কথা না বললেই নয়। বাসায় ফিরেই বলবার আর দেরি সইল না নিবেদিতার। পথেই তর্জন শুরু করলেন, তোমার ও একটা কি কিম্ভূত কথা হলো? কেন কেন, কোনটা গো? উনি লোক খুব ভালো, স্বামীর নকল করে বলে উঠলেন নিবেদিতা। কি চমৎকার! ভদ্রলোক কিরকম হাসলেন। সত্যস্মরণ মাথা চুলকে বললেন, বাহ, হাসির কি আছে, ভালোকে ভালো বলবো না? না, বলবে না। কোনো কথার যদি ছিঁড়ি ছাদ থাকে তোমার, হুট করে ওকে ডেকে আনবারই বা কি দরকার ছিল? বেশ আছি দুজনে, আবার ও এসে উৎপাত করুক। সত্যস্মরণ অসহায়ভাবে বলেন, আহা, বুঝছো না, ভদ্রলোক নিজে যেচে আলাপ করলেন, আমাদের দিক থেকে একটু আগ্রহ দেখানো উচিত নয় কি? সমুদ্রের হাওয়ায় তোমার উচিত বোধের জ্ঞানটা হঠাৎ খুলে গেল দেখছি যে, ওসব বালাই তো ছিল না কখনো। তোমার সবটাতেই ঠাট্টা। তা তোমাকে তো তখন বিশেষ অসন্তুষ্ট মনে হলো না বাবু? এখনো তো রেগে যাচ্ছ কেন? সাধে বলি, তোমার বুদ্ধির বালাই নিয়ে মরতে ইচ্ছে করে। তুমি যাকে ভদ্রতা করে আসন মশাই করছো, আমি যদি তাকে একটু খাতির না দেখাই, ভাববে কি লোকটা, ও কি হচ্ছে। গা থেকে পাঞ্জাবিটা খুলে সেটাকে বারান্দায় টাঙানো দড়িতে ছড়িয়ে দেবার চেষ্টায় হিমশিম খেয়ে যাচ্ছিলেন সত্যস্মরণ। পুরীর বিশ্রামহীন ঝোড়ো হাওয়ার সঙ্গে পেরে উঠছিলেন না কিছুতেই। ব্যর্থ হয়ে লণ্ডভণ্ড জামাটা নিবেদিতার হাতে ফেলে দিয়ে বললেন, অসম্ভব, হবে না।
পুরীর আর সব ভালো, এই দিন রাত্রির ঝড়টা অসহ্য বাবা। নিবেদিতা সেই দড়িতেই সুকৌশলে জামাটা ছড়িয়ে দিয়ে গলার হারে আটকানো সেফটি পিনের গোছা থেকে গোটা দুই লাগিয়ে আটকে এসে বললেন, আমার এই জন্যেই তো এত ভালো লাগে, ঝড় ঝড়, সারা দিন সারা রাত ঝড় বইছে, যেমন সমুদ্র তেমনি বাতাস, বিরামহীন বিশ্রামহীন। এখানে এসে কবি হয়ে গেলে দেখছি, বলে হাত মুখ ধুতে যান সত্যশরণ। সত্যি বলতে নিবেদিতার এই নতুন রূপ তেমন যেন ভালো লাগে না সত্যশরণের, একটু যেন অস্বস্তিকর, হয়তো বা একটু ভীতিকরও। ঝড় ভালো লাগে শুনলেই যেন গা ছমছম করে। আসল কথা, জগতে শুধু প্রিয়া আর আমি, এমন নিঃসঙ্গ অবস্থা জন্মে কখনো আসেনি সত্যশরণের। ঠিক ম্যানেজ করতে পারছেন না। রাগ হয় গৌতমের উপর, এলেই পারতো ছেলেটা, ফটিকটাও আসতে পারতো, তাহলে সংসারটা সংসারের মতো লাগতো। একেবারে নিছক একলা। একটি যদি বা সদালাপি লোক জুটল, দুটো কথা বলে বাঁচা যাবে, তাও নিবেদিতার পছন্দ নয়। আশ্চর্য, শুধু স্ত্রীর সঙ্গে গল্প কতক্ষণ করা যায়? ভদ্রলোকের নাম জ্যোতিশ্বর মুখার্জি। বাড়িতে মা আছেন, আছেন দুই দাদা বৌদি। নিজে বিয়ে করেননি, হালকা জীবন, আছেন ভালো, বই টই নিয়েই থাকতে ভালোবাসেন বটে, তবু মজলিশিও বলা যায়। এক কথায় যে কোনো ধরনের লোকের সঙ্গেই জমিয়ে নিতে পারেন। বুদ্ধিমান লোক। এদের সঙ্গে এই সামান্য আলাপেই অবস্থাটা অনুমান করে নেন। মনে মনে ভাবেন, গিন্নিটি তো বেশ চৌখস, আহা বেচারা কর্তা, বোকা শোকা ভালো মানুষ, যেতে হবে কাল। ঝড় ঝড়, না না, ঠিক ঝড় বলা চলে না, ঝোড়ো হাওয়া। মুঠো মুঠো বালি উঠছে, ভিজে ভিজে নোনা বালি জমা হচ্ছে চুলে, কাপড়ে, ঘরের কোণে কোণে। দড়িতে ঝোলানো সত্যশরণের জামাটা তোলা হয়নি, ওটা যেন শূন্যে মাথা কুটে কুটে মরছে। বারান্দা থেকে সমুদ্র দেখা যায় না, দেখা যায় ছাদে উঠলে। এখান থেকে শুধু গর্জন, অন্তহীন, শ্রান্তিহীন। রাতটা বোধহয় কৃষ্ণপক্ষের, আকাশে শুধু তারা। সন্ধ্যে থেকে পড়ে থাকা ইজি চেয়ারটিতে এসে বসলেন নিবেদিতা। কে জানে কত রাত, 2টো, 2:30। বেশ লাগছে এভাবে চুপচাপ একা পড়ে থাকতে। অভ্যস্ত জীবন থেকে আকাশ পাতাল পার্থক্য। নিজেকে যেন কলকাতার সেই পরিচিত নিবেদিতা বলে মনেই হয় না। বসে থাকতে থাকতে গা শিরশির করছে, শীত ধরে গেল প্রায়, তবু যেন উঠে যাবার তাড়া নেই। শুধু আঁচলটা একটু ভালো করে টেনে গায়ে ঢাকা দিলেন। কে জানে কেন কিছুতেই ঘুম আসছে না। নিজেরই আশ্চর্য লাগছে নিবেদিতার। কলকাতার বাড়িতে কোনোদিন কল্পনাও করতে পারতেন মাঝরাত্রে উঠে খোলা আকাশের নিচে জেগে জেগে চুপচাপ বসে আছেন নিবেদিতা? ওখানে সমুদ্র নেই, বাতাস তো আছে। সমুদ্রের উত্তাল তরঙ্গের ধাক্কা খেতে খেতে যে বাতাস ছড়িয়ে পড়ে সমুদ্রহীন নীরবতার দেশে, এক একটা বৈশাখী সন্ধ্যায় কি আশ্বিনের রাতে সেই বাতাস তো সমুদ্রের গর্জনই বয়ে নিয়ে আসে। সমুদ্রের মতোই উন্মাদ বেদনায় মাথা কুটতে থাকে সারা দিন সারা রাত। ঝোড়ো হাওয়ার সেই পাগলামি তো বহুবার দেখেছেন নিবেদিতা। কই, নিজেকে এমন অসহায় মনে হয়নি তো? এমন করে হারিয়ে ফেলেননি তো নিজেকে? তেমন তেমন এলোমেলো দিনে তিনি ছেলে মেয়েকে কাশি হবার ভয় দেখিয়ে শাসিয়েছেন, হাতা গলা ঢাকা মোটা সোটা জামা পরতে বাধ্য করিয়েছেন। দিনে রাত্রে
সাধ্যপক্ষে ঘরের জানলা দরজা খুলে রাখতে দেননি, পাছে ধুলো এসে ঘর নোংরা হয়। ধুলো ভীতির এই অদ্ভুত বাতিকে কতদিন ঝগড়াই হয়ে গেছে সত্যশরণের সঙ্গে, অথচ এখানে সর্বত্র ভিজে ভিজে নোনা বালি। নিবেদিতার যেন ভ্রুক্ষেপ নেই। কিন্তু নিবেদিতা কে? বহুদিন আগে যে ছোট একটা ফ্রক পরা মেয়ে ছিঁচ কাঁদুনে ভাই বোনের কান্না সামলাতে মাঝে মাঝে নিজেই কেঁদে ফেলত, সেই কি? নাকি বহু পরিবারের ভিড়ে হারিয়ে যাওয়া অবগুণ্ঠনবতী যে বধূটি অবিরত পরের মন জুগিয়ে দিন কাটাত আর অহরহ ভবিষ্যতের রঙিন ছবি আঁকত, তারই নাম নিবেদিতা? আর এই যে আপন পরিমণ্ডলে দীপ্ত উজ্জ্বল আত্মপ্রত্যয়ে স্থির সচেতন মহিমময়ী নিবেদিতা, অনেকের ভয়, অনেকের সম্ভ্রম আর অনেকের ঈর্ষার পাত্র হয়ে বিরাজ করছেন। নিবেদিতা যাকে যথার্থ নিবেদিতা বলে মেনে এসেছেন এতদিন, তিনি ছাড়াও আর কোথাও কেউ আছে নাকি নিবেদিতা যার নাম? সে কি ছিল? সে কি নতুন জন্ম নিল? তার চেহারাটা আবার কিরকম? মানুষ নাকি বারবার জন্মায়, বারবার মরে। দেহান্তের নীতি মেনে মেনে তার এই জন্ম মৃত্যুর শৃঙ্খল রচিত। কিন্তু দেহান্ত না হয়েও একই দেহে কি বারবার মৃত্যু ঘটে না মানুষের? বারবার নবজন্ম লাভ হয় না? প্রতি মুহূর্তেই মরছে মানুষ, প্রতি মুহূর্তেই ফের জন্মাচ্ছে নতুন মূর্তি নিয়ে। সেই অনেকগুলো জন্ম মৃত্যুর সমষ্টিতে গড়া মানুষকে কি করে তবে একা বলা যায়? কি করে সবসময় চিনতে পারা যাবে তাকে? এ কি, তুমি কখন উঠে সেই ঝোড়ো হাওয়ার মুখে বসে আছো? ডেক চেয়ারটার পাশে সত্যশরণ এসে দাঁড়ালেন। শিথিল ভঙ্গি ত্যাগ করে নিবেদিতা উঠে বসলেন। বললেন, এই তো একটু আগে। তুমি এমনি এসে হাজির হয়েছ? কি ভাবলে তোমাকে ফেলে রেখে কোথাও উধাও হয়েছি? হ্যাঁ, ভাবলাম তাই। সেই ভয়েই তো ছুটে বেরোলাম খুঁজতে। চলো চলো, খুব হাওয়া খাওয়া হয়েছে। যাও না তুমি, যাচ্ছি। নাকি বসবে একটু? রক্ষে করো, ঘরেই যা কাণ্ড। আলনা থেকে কাপড়গুলো সমস্ত ঘরের মেঝে জমা হয়েছে। আর তোমার ওই টেবিল ঢাকার কোণটা ক্রমাগত একভাবে উড়ে উড়ে পায়ায় ধাক্কা খাচ্ছে, আর মনে হচ্ছে কে যেন চটি পড়ে ঘরময় ঘুরে বেড়াচ্ছে। অনেকক্ষণ জেগেছি আমি, তোমারই হাওয়া খেতে খেতে সময়ের জ্ঞান নেই। নিবেদিতা উঠলেন, বললেন, শোগে তুমি, আমি চেয়ারটা আর তোমার জামাটা তুলে রেখে যাচ্ছি। আরে, জামাটা এখনো রয়েছে? কি আশ্চর্য, পিনের খোঁচা লেগে ছিঁড়ল না তো? ছিঁড়ে থাকে তো আপদ গেছে। ওটা তো তোমার সেই কাঁধ বড় পাঞ্জাবিটা। অভ্যস্ত ভঙ্গিতে ফিরে এসেছেন নিবেদিতা। অভ্যস্ত পটুতায় 1 সেকেন্ডে চেয়ারটা তুলে জামাটা খুলে নামিয়ে ঘরে এসে বিছানায় শুয়ে পড়েন। সত্যশরণ বললেন, এখানে এসে তুমি যেন কিরকম বদলে গেছ। নিবেদিতা হাসলেন। বদলানোই তো উচিত। চেঞ্জ মানে কি তাহলে? এত টাকা খরচ করে আসার উদ্দেশ্য কি তবে? সকালবেলা চায়ের সঙ্গে অনুপানের আয়োজনটা একটু বেশি করা হলো, নিমন্ত্রিত অতিথির খাতিরে। যত্ন করে এটা ওটা তৈরি করলেন নিবেদিতা। একসময় বারান্দায় বেরিয়ে এসে স্বামীকে বললেন, তোমার অতিথি আর এসেছে। কাল ভদ্রতার খাতিরে বলল, আসবো আসবো, আমার শুধু কর্মভোগ। বাহ, সে কি, অত করে বলা হলো? উনি নিজেও তো। এমন কিছু বেলা হয়নি এখনো, আসবেন ঠিক। রাত্রে দেখা, বাড়ি বুঝতে পারবেন তো? আমার তো এখানে রাস্তা টাস্তা গুলিয়ে যায়। তোমার কথা বাদ দাও, শুনলে তো ভদ্রলোক 4 বার এসেছেন। কি কি করলে?
হাতি ঘোড়া অনেক কিছু, তোমার যেমন সমাজ সংসার ছেড়ে দুদিন গায়ে হাওয়া লাগাতে এলাম, এখানেও তো যত সব ঝামেলা জোটাচ্ছ। সত্যশরণ একটু আহত হন। নিবেদিতা যে সত্যিই বিরক্ত হবেন এটা তিনি মোটেই আশঙ্কা করেননি। লোককে খাওয়াতে টাওয়াতে তো খুবই ভালোবাসেন নিবেদিতা। একটা কিছু বলতে যাচ্ছিলেন, সহসা দেখলেন একটু অনুপম উজ্জ্বল আভায় যেন দপ করে জ্বলে উঠেছে নিবেদিতার বিরক্তিকুঞ্চিত মুখ। দুই হাত কপালে তুলে কলকণ্ঠে কাকে সংবর্ধনা করছেন। এই যে আসুন, এতক্ষণ ভীষণ নিন্দে করছিলাম আপনার। নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলেন সত্যশরণ। ও তাই, এতক্ষণ ঠাট্টা করছিলেন নিবেদিতা। সত্যি ভারী সুন্দর লোক জ্যোতিশ্বর। খাওয়া নিয়ে এমন একটা আনন্দময় পরিবেশের সৃষ্টি করা যায় এ জানা ছিল না নিবেদিতার। জীবনে অনেক রান্না রেঁধেছেন, অনেক শৌখিন খাবার তৈরি করে করে লোক নেমন্তন্ন করে খাইয়েছেন। ভালো রান্নার খ্যাতি যে নিবেদিতার না আছে তা তো নয়। মামাতো দেওর আর নন্দাই তো কত হইচই করে আমোদ করে খেয়ে যায় তার বাড়িতে। কিন্তু কই, এমন মার্জিত সভ্য সরস প্রশংসা কে কবে করেছে? জানে কে? ওরা সবাই যেন কেমন স্থূল। জ্যোতিশ্বর বলেন, এসেছেন তো চেঞ্জে, এত সব জোগাড় যন্ত্র করলেন কি করে বলুন তো? নিবেদিতা লজ্জিত মুখে বলেন, কি আবার এত জোগাড় যন্ত্র দেখলেন আপনি? কি যে তা কি আমি চাই জানি? এসবে অনেক কিছু লাগে তা জানি। তাহলে একটা ঘরের কথা বলি আপনাকে। আমি বরাবর একা একাই বেরোই। একবার মেজদার শখ হলো সপরিবারে আমার সঙ্গ নেবেন। বেশ, চলো। বেশি কোথাও নয়, হাতের গোড়ায় ঘাটশিলায় আমার এক ছাত্রের বাড়ি আছে। মালি গোছের লোকও পাওয়া যাবে একটা। খুব আনন্দ। গোছ গাছের ধুম দেখে কে। এই স্টোভ আসছে, এই কমে কুকার আসছে। এক গাদা বাসনই কিনে ফেলেন মেজদা, কাঁচের, অ্যালুমিনিয়ামের, এনামেলের, হরেক রকম শিশি, বোতল, কৌটো। শেষ পর্যন্ত বলেই ফেললাম, মেজদা করছো কি বলো তো? সারা কলকাতাটা তুলে নিয়ে যেতে চাও নাকি? মেজদা বললেন, তুই বুঝিস না, মেয়েরা মোটে অগোচ অবিলি দেখতে পারে না। তোর মেজ বৌদির ফর্দ, একটু এদিক ওদিক হবার জো নেই। সব সুশৃঙ্খল চাই। ভাবলাম তা বটে, মেয়েদের ব্যাপার বুঝি, এ দাবি করতে পারি না। আর একটু এদিক ওদিক হলে যে কি সর্বনাশ ঘটে যেতে পারে তাও জানি না। যাক, খুব সুশৃঙ্খলে কাটানো যাবে এই আনন্দেই আছি। প্রথম রাত থেকে শুরু হলো শৃঙ্খলার নমুনা। আশ্বিনের শেষ, কলকাতায় গরম, বাইরে ঠান্ডা পড়েছে কিছু কিছু, বিশেষ রাত্রে। ছেলে দুটোকে শুইয়ে মেজদা বললেন, এদের গায়ে একটা করে চাদর টাদর ঢাকা দিয়ে যাও, ঠান্ডা আছে। মেজবৌদি অবাক হয়ে বললেন, গায়ে দেবার চাদর? সে কোথায় পাবো? বাড়তি চাদর তো কিছু আনিনি। মেজদা বললেন, বেশ করেছ, নিজের শাড়ি তো ডজন তিনেক এনেছ। বলাই বাহুল্য ভদ্রমহিলা ক্ষেপে উঠলেন। নিবেদিতা বললেন, শাড়ির খোঁটা দিলে কোন ভদ্রমহিলাই বা না খ্যাপেন? তিনি তখন শুরু করলেন, সিমলা পাহাড়ে আসছি কিনা কি করে জানবো যে লেপ কম্বল শুদ্ধ আনা উচিত ছিল? আমি তো তবু বুদ্ধি করে ওদের ছোট সোয়েটারগুলো এনেছি। ভাবলাম ভোরে বেড়াতে যাবে, এত ভেবে এত গুছিয়ে আনলাম। আমার সঙ্গে চাদর টাদর থাকেই দু একটা বেশি, সেবারটা কোনো রকমে মিটল। পরদিন ভোরে আবার কর্তাগিন্নিতে উচ্চ প্রেমালাপ চলছে দেখে খোঁজ নিলাম, কি ব্যাপার। না সাবান, টুথপেস্ট, আরশি, চিরুনি আর মেজদার শেভিং সেটটা আনেনি। যা, এ আপনি বানাচ্ছেন, এইসব আবার বলে নাকি মানুষ?
নিবেদিতা বলেন, কি মুশকিল, বানাবো কেন? মেজ বৌদি কি জানেন না এসব ভুলতে নেই? পাছে কিছু ভুল হয়ে যায় বলে ছোট যে অ্যাটাচি কেসটায় ছিষ্টি গুছিয়ে নিয়েছিলেন, সেইটাই খালি ভুলে গেছেন। যাক, সে ঝোঁকটাও কাটল। মেজদা বললেন, এক কাজ করো, দুটো স্টোভই জ্বালা যাক। আমি চাটা করে নিচ্ছি, তুমি দু চারখানা লুচি আলু ভাজা করে ফেলো। খেয়ে দিয়ে বেড়াতে বেরোনো হোক, এসে তখন তাড়াতাড়ি করে সেরে নেওয়া যাবে। কিচ্ছু না, মাংস আর ভাত। কি বলিস জ্যোতি? বললাম, এনাফ। পাশের ঘর থেকে স্টোভ জ্বালার শব্দ শোঁ পাচ্ছি। দুটো স্টোভ একসঙ্গে, প্রায় সমুদ্র গর্জনের কাছাকাছি। হঠাৎ সে গর্জন ছাপিয়ে সেই দাম্পত্য প্রেমালাপ। শুনলাম লুচি হবে না, চাকি বেলনি আসেনি। খিদে পেলে মেজদার জ্ঞান থাকে না, বিষম চটেছেন তখন। চিৎকার করছেন, 10 দিন ধরে কি ঘোড়ার ডিম গোছালে তবে? আমার পকেট তো ফর্সা হয়ে গেল হেন চাই তেন চাই এর জ্বালায়। বিদেশে এসে রান্না খাওয়া করতে হলে একটা চাকি বেলনি চাই, এ জ্ঞান নেই। মহা মুশকিল, এ জিনিস তো আমার সুটকেস হাতড়ে মিলবে না। অগত্যা ছেলেদের জন্য আনা 2 টিন বিস্কুটের 1 টিন তক্ষুনি সদ্ব্যবহার করা গেল 5 জনে মিলে। ভবিষ্যতের কথা ভবিষ্যতে। নাটক আরও জমে উঠল দুপুরবেলা। বেরিয়ে ফিরে ছেলে দুটো হইচই লাগিয়েছে খিদে বলে। মেজদার অবস্থাও তদ্রূপ। ফেরবার সময়ে আমাদের আগে পাঠিয়ে দিয়ে নিজে আলু পেঁয়াজ আর মাংস নিয়ে এসেছেন কোচার কাপড়ে করে। কথা হলো আগামীকাল থেকে বাজার করবার জন্য একটা থলি নিয়ে বেড়াতে বেরোনো হবে। মেজদা মহোৎসাহে লেগে গেলেন রান্নায়। বৌদি দুটো বটি এনেছেন দেখে মহা প্রশংসা। নিবেদিতা হেসে বললেন, আপনি এত মজা করে বলতে পারেন, বটি আবার দুটো কেন? দুজনে কুটনা কুটবেন। আহা, তা কেন, একটায় ফল কাটা হবে। কিছুক্ষণ পরেই আবার আবার সেই কামান গর্জন। তখন আবার ভরা দুপুর, রাত্রে ঠান্ডার লেশও নেই। আর পারলাম না, উঠে গিয়ে বললাম, মেজদা করছো কি? খিদে বাড়াবার এক নতুন পদ্ধতি নাকি? কত চেঁচাচ্ছ? মেজদা বললেন, চেঁচাবো না, তুই বলিস কি? সমস্ত নিজে ঠিকঠাক করে মাংসটা চাপিয়ে যে গরম মশলা চেয়েছি, তোর বৌদি যেন আকাশ থেকে পড়ল। বলে কি না, গরম মশলা? গরম মশলা আবার কে আনতে গেছে? শোন শোন তুই। মেজাজ ঠান্ডা করতে হেসে বললাম, গরম মশলা না দিলে মাংস রাঁধা চলবে না এরকম কোনো আইন আছে? রেঁধেই দেখো না। তেমন রান্না আমি রাঁধি না, ইচ্ছা হয় ও রাঁধুক। বলে মেজদা গিয়ে শুয়ে পড়লেন। উফ, সেই রোদ্দুরে গরম মশলার জন্য যা ছুটোছুটি। বলেন কি, আপনি ছুটলেন? বাহ, তাছাড়া উপায়? গাইয়া দেশ, পাওয়াই যায় না সহজে। মালি বেটা সেই স্তক আমাকে সমানে গরম মশলা বাবু বলে ডাকত। সত্যশরণ মহানন্দে মিটিমিটি হাসছিলেন এতক্ষণ। এবার মহোৎসাহে বলে ওঠেন, আর ইনি এর ব্যবস্থা যদি দেখেন, আপনি মাঝরাত্রে এসে বাঘের দুধ চেয়ে দেখবেন, ঠকাতে পারবেন না। থামো তো তুমি, ঝংকার দিয়ে ওঠেন নিবেদিতা, কথার একটু মাত্রা রেখো। সত্যশরণ ঈষৎ অপ্রতিভ হয়েও জোর বজায় রাখতে বলেন, বাহ, মিছে বলেছি কিছু। ট্রেন থেকে নেমে মাথা ধরার সময় কি হলো? ব্যাপার কি জানেন মশাই, আমার একটা বিশ্রী হাত একটু এদিক ওদিক হয়েছে কি আধ কপালে ধরে বসে আছে। সময়ে অসময়ে নেই, হলেই হলো। আমার মা বলতেন রক্তচন্দন, বরাবর তাই লাগাই, সেরেও যায়। তাজ্জব বনে গেলাম মশাই। সেদিন দেখি ইনি বাসায় নেমেই রক্তচন্দন ঘষে এনে হাজির, তখনও ট্রেনের কাপড় বদলানো হয়নি।
চকচকে দাঁতে আলোর মতো হেসে ওঠেন জ্যোতিষ্বর। যত শুনছি ততই আপনার সৌভাগ্যের পরিচয়ে মুগ্ধ হচ্ছি সত্যশরণবাবু। ছেলেটার আক্কেল দেখেছ? সেই একখানা চিঠি ঠেকিয়ে ব্যাস বাবুর কর্তব্য সারা হয়ে গেছে। নিবেদিতা হাতের বইখানা মুড়ে চমকে তাকালেন। চিঠি? কই, কে দিলে? সত্যশরণ হো হো করে হেসে ওঠেন। তুমি যে সেই কাঁধের সাপের মতো করলে। চিঠি দিলে আবার কে? দিলে না বলেই তো রাগ করছি। বলছি গৌতমবাবুর আক্কেলের কথা। হয়েছে আর কি, খাওয়া দাওয়ার তো খুব কষ্ট হচ্ছে, তাতেই রাগ অভিমান হয়েছে বাবুর। নিবেদিতা কেমন যেন অপ্রতিভ হয়ে যান। সত্যশরণের সঙ্গে গলা মিলিয়ে ছেলের আক্কেলের নিন্দে করতেও পারেন না ছেলের পক্ষ অবলম্বন করতে। স্বামীর মনস্তত্ত্ব তিনি বুঝতে পারছেন। ছেলের জন্য মন কেমন করছে, কি খাচ্ছে না খাচ্ছে ভেবে তার নিজের যা কষ্ট হচ্ছে, সেইটাই রাগ অভিমানের নামে ছেলের দিকেই চাপাতে চাইছেন। আশ্চর্য, এ মন কেমনটা নিবেদিতার না হয়ে হলো সত্যশরণের। কই, নিবেদিতার এই কদিন কবার তেমন স্পষ্ট করে মনে পড়েছে গৌতমের কথা? কবার মনে পড়েছে কলকাতার কথা? আনাড়ি ফটিক কি রাঁধছে না রাঁধছে, ঘর সংসার কত অপরিষ্কার করছে, এসব ভেবে তেমন অস্থির হয়েছেন কোনো দিন? প্রথমটা অবশ্য ছেলের ওপর তার নিজের অভিমানটাই ছিল প্রবল। জন্মে কখনো কোথাও যাওয়া হয় না, এবারে সত্যশরণের এক বন্ধুর দৌলতে এই বাড়িটা পাওয়া গেল বলেই অত সাধ হয়েছিল নিবেদিতার। স্বামী পুত্র নিয়ে কাটিয়ে যাবেন কিছুদিন, সেই সাধে বাদ সাধল ছেলে। কিন্তু তাই বলে তিনি মা হয়ে সেই অভিমানটাকে বড় করে রেখে দেবেন? ছেলের জন্য মন কেমন করবে না? তাকে কষ্ট অসুবিধের মধ্যে ফেলে রেখে এসে নিশ্চিন্ত হয়ে ভুলে থাকবেন? নিবেদিতার প্রকৃতি তো এরকম হবার কথা নয়। নিবেদিতাকে মৌন দেখে সত্যশরণ ফের বললেন, কদিন হলো এসেছি আমরা? সে কথা মনে আছে নিবেদিতার। দেখেছেন সেদিন কি দ্রুত গতিতে দিনগুলো কেটে যাচ্ছে, যেন কোথা দিয়ে কোন স্বপ্নের ঘোরে। এসেছি আজ 23 দিন। এতদিনে ফটকের হাতের রান্না খেয়ে খেয়ে পড়ার বাসনা ঘুচে গেছে বাছাধনের, কি বলো? ছেলের কথাই একটু বলতে চান সত্যশরণ, নিন্দাচ্ছলে স্তুতির মতো। তা ভেবো না, সে ছেলে নয় তোমার, ভাঙবে তো মচকাবে না। অন্য আরেকটা জগৎ থেকে এ জগতে নেমে আসেন নিবেদিতা। সত্যশরণ বললেন, এক কাজ করলে হয় না, ওকে বিশেষ করে একটা চিঠি লিখে দিই, চলে আসুক। ছুটির শেষ কটা দিন এখানে কাটিয়ে সকলে মিলে একসঙ্গে। নিবেদিতা কঠিন সুরে সহসা রায় দেন, না, আমাদেরই ফেরার চেষ্টা করা হোক, আর থাকবার দরকার কি? থতমত খেয়ে যান সত্যশরণ, বুঝতে পারেন না এ কাঠিন্য কার উপর, স্বামীর ওপর, ছেলের ওপর? কিন্তু কেন? ছেলের ওপর যা রাগ অভিমান হয়েছিল তার চিহ্ন তো কই এখানে এসে বোঝাই যায়নি। দরকার কি? এ কথার কি কোনো অর্থ আছে? আসবারই বা দরকার পড়েছিল কেন তবে? চেষ্টা চরিত্র করে পুজোর ছুটির সঙ্গে আরও 1 মাস ছুটি নেবার দরকার কি ছিল? কিন্তু ভয়ে কোনো প্রশ্ন করতে পারেন না। আজকাল যেন মাঝে মাঝে নিবেদিতাকে বুঝতে অসুবিধে হচ্ছে। কিন্তু নিবেদিতা নিজেই কি বুঝতে পারবেন এই কাঠিন্য তার নিজেরই ওপর? হঠাৎ কোথায় যেন নিজের একটা ত্রুটি ধরা পড়ে গেছে, এ তারই গ্লানি। এসে পর্যন্ত তিনি বা কি এমন অস্থির হয়ে চিঠি লিখেছেন গৌতমকে? প্রবাসী কন্যাকে তো দেন উনি একখানা। সত্যশরণের সঙ্গে জ্যোতিষ্বরের পরিচয় হবার পর থেকে একটা অলিখিত আইন হয়ে গিয়েছিল। বেড়াতে বেরোবার সময় জ্যোতিষ্বর প্রথমে ওদের বাড়ি এসে হাজির হবেন, এসে চা খাবেন,
অতঃপর তিনজনে একসঙ্গে বেরোনো হবে। অথচ এটা এমন কিছু ন্যায্য আইন নয়। জ্যোতিশ্বরও যদি সস্ত্রীক হতেন দৃশ্যটা শোভন হতো, কিন্তু একটি দম্পতি যুগলের মাঝখানে তৃতীয় ব্যক্তির উপস্থিতি বেখাপ্পা নয় কি? জ্যোতিশ্বর দু একদিনের পরেই এ ব্যবস্থাকে এড়াতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন, পেরে ওঠেননি। পারেননি ওদেরই আগ্রহে। এত আগ্রহ দেখান সত্যশরণ, কারণটা এই, সংসারী সামাজিক মানুষ সত্যশরণ, পরিচিত পরিবেশ, অফিসের অভ্যস্ত কাজ, সহকর্মীদের সাহচর্য সবকিছু ছেড়ে এসে উদয়াস্ত কেবলমাত্র স্ত্রীর সান্নিধ্যে যেন হাঁপিয়ে উঠছিলেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে গল্প আলোচনার যা সব পরিচিত বিষয়বস্তু ছিল, এখানে তার অনেক কিছুই নেই। যদিও বা আছে, নিবেদিতার যেন তাতে মনের যোগ নেই। এমন ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপস্থিতি আশীর্বাদের মতো। হ্যাঁ, সত্যশরণ জ্যোতিশ্বরকে আশ্রয় ধরেছেন, তার আকিঞ্চন এড়ানো শক্ত। আর নিবেদিতা, সেই তো এক অদ্ভুত রহস্য। নিবেদিতা যেন একটা অভাবিত সংশয়ের রূপ ধরে জ্যোতিশ্বরের সামনে এসে দাঁড়িয়েছেন। জ্যোতিশ্বরের সঙ্গ লাভেচ্ছায় সত্যশরণ যে আগ্রহ প্রকাশ করেন, নিবেদিতা তো তার শতাংশের একাংশ করেন না, বরং অনেক সময়ে স্বামীর কথার প্রতিবাদী করেন। জ্যোতিশ্বরের সুবিধে অসুবিধের প্রশ্ন তুলে স্বামীকে নিবৃত্ত করবারই প্রয়াস করেন। কিন্তু সেটাই কি সব? জ্যোতিশ্বরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে নিবেদিতার চোখে মুখে যে আলো জ্বলে ওঠে, সে কি লক্ষ্যের বাইরে থাকবার মতো? সত্যশরণের মতো উদমাদা লোকের চোখে যদিও বা না ঠেকে, জ্যোতিশ্বরের তীক্ষ্ণ দৃষ্টির সীমানা থেকে কি করে আত্মগোপন করবে সে জিনিস? মুখের প্রতিবাদের সঙ্গে চোখের অনুনয়ের ভাষার যে মিল খুঁজে পাওয়া যায় না। জ্যোতিশ্বর অবাক হন, অবিশ্বাস করেন, নিজের ধারণাকে সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। জ্যোতিশ্বরের প্রতি নিবেদিতার অসতর্ক মুগ্ধ দৃষ্টি সত্যকে ধরা পড়িয়ে দেয়। অভাবিত সংশয় নিশ্চিত মীমাংসার মূর্তি ধরে বিপন্ন করে তুলতে চায় জ্যোতিশ্বরকে। কিন্তু হে কি সম্ভব? হে কি সম্ভব? কি অস্বস্তিকর চিন্তা! ভাবতে ইচ্ছে করে, অথচ ভাবলে লজ্জা করে, নিজের কাছে নিজেরই লজ্জা করে। মনে হয় বুদ্ধিভ্রংশ হয়ে গেল নাকি। তা নইলে মনে এমন সন্দেহের উদয় হয়, এমন একটা অসম্ভব অবাস্তব সন্দেহ। বরং ওদের সঙ্গে যখন ঘোরাফেরা করেন, গল্প করেন, তর্ক করেন, তখন চিন্তাটা এমন পেয়ে বসে না, সন্দেহটা হাস্যকর মনে হয়। কিন্তু ফিরে এলে, একা হলে, তখন আর নিবেদিতার বয়সের মর্যাদা ভালো করে মনে পড়ে না। মনে পড়ে না গৃহিণী নিবেদিতাকে। মনে পড়ে না এই সেদিন সত্যশরণের সঙ্গে কথায় কথায় বয়সের হিসেবে প্রমাণ হয়ে গেছে নিবেদিতার চাইতে জ্যোতিশ্বর নাকি মাস কয়েকের ছোট। মনে হয় নিবেদিতাই যেন একটি ছোট মেয়ে মাত্র। দীর্ঘ অবিবাহিত জীবনে এমন বিপন্ন অবস্থায় কখনো পড়েননি জ্যোতিশ্বর, এমন বিব্রত বোধ করেননি কোনো দিন। ভাবেন এড়াতে চেষ্টা করবেন, হয় কই। দুপুরবেলা কে যেন লক্ষ্য আকর্ষণে ওই একটি দিকে টানতে থাকে, না গিয়ে উপায় থাকে না। প্রত্যেক দিন মনে করেন, আচ্ছা আজই শেষ। তারপর কোনো অজুহাত দেখিয়ে, কিন্তু পরদিনই হয়তো না গেলেই চলে না। হয়তো সেদিন নতুন কোনো একটা জায়গায় যাবার হিড়িক ওঠে, সে দায়িত্ব যেন জ্যোতিশ্বরেরই। সত্যশরণ তো চির নাবালক, জ্যোতিশ্বরের সঙ্গে আলাপ না হলে নেহাত ওই জগন্নাথ ছাড়া দ্রষ্টব্য বলতে আর কিছু তো দেখা হয়ে উঠত না ওদের। অচেনা জায়গায় যাবার কথা উঠলেই যে সত্যশরণের ভাবনার আর শেষ থাকে না। অথচ ভারী তো জায়গা পুরী,
দ্রষ্টব্য বলতে যা কিছু সবই তো হাতের কাছে ছড়ানো আছে, দুর্গমও নয়, দুঃসাধ্যও নয়। পুরীতে যা সত্যিই দেখবার জিনিস সে তো যে কোনো একটা জায়গায় বালির গাদায় বসে পড়লে দেখা যায়। তার জন্য ছুটোছুটি করবার দরকার নেই, হাঁপাহাঁপি করবার দরকার নেই, টিকিট কাটতে হয় না, প্রণামী দিতে হয় না। সেই বিরাট মহান দেবতার সময়ের একটু এদিক ওদিকে মন্দির বন্ধ হয়ে যাবার ভয় নেই, ভোগ নেই, শয়ান নেই, আছে শুধু অনন্তকালের নিত্য আরতি। তবু তাকে ফেলে দেখতে যেতে হয়। সিদ্ধ বকুল, গৌরাঙ্গের ছেঁড়া কাঁথা না দেখলে লোকে বলবে কি, গালে হাত দিয়ে হাঁ হয়ে যাবে যে। সেসব ছেঁড়া কাঁথা, মঠ মন্দির ইত্যাদির ব্যাপার প্রায় সবই মিটেছে। এখন নিবেদিতার বায়না, এতদূর এসে কোনারক না দেখে গেলে জীবনী মিথ্যে। শুনে সত্যশরণের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কোনারকের পথে যে ঝোপে ঝোপে বাঘ আর খোপে খাপে ডাকাত লুকিয়ে থাকে এবং সুবিধে পেলেই ঝুপ করে ঘাড়ে এসে পড়ে, এ খবর রাখেন না নিবেদিতা? পুরী এসেছ, বেশ করেছ। জগন্নাথ দেখো, সমুদ্র স্নান করো, দুখানা কটকি শাড়ি হলো, দুপাঁচখানা ক্ষেত্তর কাঁসার বাসন কেনো, এখানে ওখানে বেড়াও, আবার কি ফিরে ফিরতি পোটলা পুটলি বাঁধো, ব্যাস। তা নয়, হে কি দুঃসাহসিক সাধ। এসব শুনে নিবেদিতা প্রশ্ন করেছেন, সেই কাল থেকে একাল অবধি যত লোক কোনারক নামক বিজন অরণ্যের পথে যাত্রা করেছে তাদের সকলেরই সে যাত্রা বাঘের দাঁতে কিংবা ডাকাতের হাতে মহাযাত্রায় পরিণত হয়েছে কিনা। কর্তাগিন্নির এই তর্কের মাঝখানে এসে উদয় হলেন জ্যোতিষ্বর। হৈ হৈ করে উঠলেন সত্যশরণ, এই যে ভায়া, এসে গেছো। বলি, তুমি তো কালকে পথের মাঝখানে পটকাটি ফেলে দিয়ে দিব্যি কেটে পড়লে, এদিকে সে পটকা ফেটে আমার যে জীবন সংশয়। সরস বাকপটু জ্যোতিষ্বরের সঙ্গে বেশ কিছু রসালো করে কথা বলবার ইচ্ছে চেষ্টা চরিত্র করে একরকম ঠাট্টা তামাশা করতে শিখেছেন সত্যশরণ আজকাল। জ্যোতিষ্বর সচকিতে একবার দুজনের মুখের দিকে তাকিয়ে নিয়ে ব্যাপারটা অনুমান করতে পারেন, কারণ কোনারকের কথা তিনিই তুলে গেছেন কাল। যাই হোক, সত্যশরণের কথায় তিনি সহাস্যে বলেন, কেন, কি হলো? হলো আর কি, সেই কোনারক কাল থেকে মাথায় ঘুরছে। ঘুম নেই রাত্রিরে, মাঝ রাত্রিরে উঠে দেখি ঠায় জানলায় বসে। নিবেদিতা অপ্রতিভ বিরক্তিতে বলেন, হ্যাঁ, মাঝরাতে জানলায় বসেছিলাম কোনারকের চিন্তায়। এমন বাজে বাজে কথা বলো। আচ্ছা, তবে খামোখা ঘুম হচ্ছিল না কেন? হচ্ছিল না তোমার মতো কুম্ভকর্ণ তো সকলে নয় যে বালিশে মাথা ঠেকাবার সঙ্গে সঙ্গেই জ্ঞান শূন্য হয়ে পড়বে। জ্যোতিষ্বর হেসে বলেন, তা যেতে বাধাটাই বা কি? ওখানে হোটেলের বহু লোক যাচ্ছে, প্রায় রোজই তো একটা না একটা দল তৈরি হচ্ছে। সে যায় যাগ্গে ভায়া, আমার ওসব তেমন সুবিধে মনে হয় না, না হোক সুস্থ শরীর ব্যস্ত করা। আরে বাবা, পৃথিবীতে দেখবার জিনিস কত রয়েছে, কটা দেখছি। জ্যোতিষ্বর মৃদু হাস্যে বলেন, আমারও অবশ্য আপনার সঙ্গে মতের খুব বেশি তফাৎ নেই, তবে আমার ঘরে হুজুগটি তুলে দিয়ে মজা দেখবার তালেই মত বদলাচ্ছিলে কেমন? নিজের রসিকতায় নিজেই খুব হাসতে থাকেন সত্যশরণ। নিবেদিতা জ্যোতিষ্বরের দিকে তাকিয়ে বলেন, খুব তো বলছেন এখন, সেদিন যে বললেন দুবার গেছেন কোনারকে। এই দলে পড়ে আর কি। ইস, তবে যে বলছিলেন অদ্ভুত ভালো লাগে আপনার। বলে ফেলেছিলাম বুঝি? সে এমন কিছু নয়। আসল কথা কি জানেন? সত্যশরণ বললেন, ও, এবার তোমরা আসল কথায় নামছো। তাহলে তো আগে চায়ের ব্যবস্থাটা করতে হয় গো। গলা ভিজিয়ে নিয়ে আরম্ভ করাই ভালো, তর্ক শুরু হলে তো ঘন্টা কেটে যাবে। তোমার তো তর্ক পেলে আর। নিবেদিতা বললেন, বেশ, আজ আমি চুপ। জ্যোতিষ্বর সহসা একবার নিবেদিতার মুখের দিকে তাকান, তারপর মৃদু হেসে শান্ত গলায় বলেন, সেটা সহ্য হবে না। সমুদ্র যদি হঠাৎ আশ্বাস দেয়
আচ্ছা চুপ করছি, সইবে আপনার? নিবেদিতার মুখটা এক সেকেন্ডের জন্য কেমন বিবর্ণ দেখায়, মনে হয় উত্তর জোগাবে না। পরক্ষণে কিন্তু হেসে উত্তর দেন, ও তার মানে ঘুরিয়ে বলা হচ্ছে আমার কথা সমুদ্র গর্জনের সঙ্গে তুলনীয়, কেমন? সেটা উনিই ভালো বলবেন, গর্জনের স্বাদটা যিনি বিলক্ষণ পান, বলে জ্যোতিষ্বর সকৌতুকে সত্যশরণের দিকে তাকান। সত্যশরণ পিঠের গেঞ্জিটা উল্টে তুলে পিঠটা দেওয়ালে ঘষে চুলকোতে চুলকোতে বলেন, ও সব কথার উত্তর কি আর আমার কাছে আছে রে ভায়া? তুমি হলে প্রফেসর মানুষ, লেকচার করা পেশা, আর ইনি তো স্রেফ নাটক নভেল পড়া বিদ্যের জোরেই তোমাকেও হার মানান। আমি বেচারা তোমাদের অর্ধেক কথার মর্মই বুঝতে পারি না, কি যে হেয়ালির ভাষা এখনকার। নিবেদিতা হঠাৎ কলহাস্যে উচ্ছ্বসিত হয়ে বলেন, শুনুন প্রফেসর মশাই, দেখুন এই এক 3 কেলে বুড়োর হাতে পড়ে জীবনটাই মাটি হলো আমার। সত্যশরণ ভৃত হাস্যে বলেন, আর নিজে যেন একেবারে কালিনী, কোন কালে জন্মেছ? সে কেলে এই কেলে নির্ণয় করতে কি আর শুধু সাল তারিখ দেখলেই হয়? ওর আলাদা হিসেব আছে, বুঝলে? কি বলেন প্রফেসর মশাই? সত্যশরণ হতাশ ভঙ্গিতে বলেন, ওই দেখো ভায়া, আবার হেয়ালি। কিন্তু তুমিই বা এত কথা কবে শিখলে তাও তো ভেবে পাইনি। সমুদ্রের খোলা হাওয়ায় মাথাটা যেন আরো বেশি খুলে গেছে তোমার। মাঝে মাঝে মনে হয় 10 বছর বয়স কমে গেল নাকি। বাইরের লোকের সামনে কোন কথা কতটুকু চালানো যায় আর কোথায় সীমারেখা টানতে হয় সেই জ্ঞান বেচারা সত্যশরণের নেহাতি কম। নিবেদিতা ঈষৎ বিরক্তভাবে বলেন, হয়েছে, থামো, আর কথা খুঁজে পেলে না? আসল কথায় আসুন দেখি প্রফেসর মশাই, কোনারকে যাওয়ার কি হবে? এই বৃদ্ধ ভদ্রলোকটি যেতে রাজি না হন, আমরাই যাই, চলুন। বাঘে খায় আমাদেরই খাবে। বাসের ব্যবস্থাটা কি? মাথাপিছু কত করে ভাড়া? বহু বাক বিনিময়ের শেষে যাওয়ার ব্যবস্থাই পাকা হয়। সত্যশরণও অবশ্য শেষ পর্যন্ত যেতে রাজি হন। যদিও নিবেদিতা খুব জোর তলবে বলেন, কেন, তোমার যাওয়ার দরকারটা কি? কেউ তো সাধছে না, না যাবে নিজেই ঠকবে। আর যদি আমরা বাঘের পেটে যাই তখন প্রমাণ হবে জিতেছ তুমি। সত্যশরণ গম্ভীরভাবে বলেন, অলক্ষণের কথা নিয়ে বারবার ঠাট্টা করতে নেই। বেশ ভায়া, ও একটা হেস্তনেস্ত করেই ফেলো। আজ পর্যন্ত দেখলাম না কখনো যেটি ধরবেন সেটি না করে ছাড়বেন। আচ্ছা, তোমরা কথাটা সম্পূর্ণ পাকা করে ফেলো, আমি একটু ঘুরে আসছি। নিবেদিতা বলে ওঠেন, কোথায় আবার ঘুরতে যাবে এখন? না না, ঘুরে ঘুরে বেড়াতে যাচ্ছি না কোথাও, একটু দোকানে যাব। দোকানে? জ্যোতিষ্বর বলেন, বেশ তো রাত হয়ে গেছে, এখন আবার কোন দোকানে? চলুন আমিও উঠি। আরে না না, কোথায় রাত, বসো না, আমি এলাম বলে, যাব আর আসবো। ব্যাপারটা কি? এখানে এক বেটা উড়ের পানের দোকান আছে, বেড়ে পান সাজে, গোটা কতক নিয়ে এসে জমিয়ে বসি। হঠাৎ জ্যোতিষ্বর বলেন, বৌদির চাইতে ভালো পান সাজে আপনার উড়ে? বৌদি শব্দটাই প্রথম ব্যবহার করলেন জ্যোতিষ্বর। সত্যশরণের কানে শব্দটা নতুন ঠেকে কিনা কে জানে। তিনি আপন তালেই চটিটা পায়ে ঢোকাতে ঢোকাতে বলেন, বলা উচিত নয়, উনি চটে যাবেন, তবে এ আর এক ধরনের বেশ মজার স্বাদ। কি যে গুন্ডিমুন্ডি দেয় বেটারা। সত্যশরণ চলে যেতেই নিবেদিতা অতি দ্রুত ভঙ্গিতে বলে ওঠেন, হঠাৎ নতুন সম্বোধন কেন? কই? জ্যোতিষ্বর যেন অন্যমনস্ক। ও, বৌদি বললাম তাই? ভালোই তো, কথা বলার সুবিধে। এতদিন বুঝি সব অসুবিধে পোহাচ্ছিলেন? আহা, তা কে বলছে? বাকপটু জ্যোতিষ্বরকেও একা একা এভাবে কেমন যেন একটু নার্ভাস দেখায়। সত্যশরণের যদি কোনো বিবেচনা থাকে। নিবেদিতা অদ্ভুত একটা হাসি হেসে বলেন, নিজেকে একটা সম্বন্ধের সূত্রে বেঁধে ফেলতে না পারলে বুঝি
নির্ভয় হতে পারছেন না? শুধু বন্ধুত্ব থাকা একেবারে অসম্ভব? জ্যোতিষ্বর গম্ভীর কণ্ঠে বলেন, অসম্ভব শব্দটার সত্যি কোনো অর্থ আছে কিনা কে জানে, হয়তো নেই। কিন্তু মুশকিল কি জানেন, আপনাদের যে সম্বোধনের ঠিক কিছু সুবিধে নেই। মিসেস অমুক বলতেও খারাপ লাগে। নাই বা কিছু বললেন কেন? বিশেষ একটা ডাকে আপত্তি কি আপনার? না, আপত্তি আর কি? কথার সুরে তো মনে হচ্ছে যথেষ্ট আপত্তি। বেশ, ওটা বাতিল। বলুন কি বলবো? মিসেস দিয়ে পরের নামে না চালিয়ে নিজের নামে দেবী বললেই হয়। কিন্তু আমি তো আপনার নামই জানি না। নাম জানেন না? আশ্চর্য। আশ্চর্যটা অস্ফুট, কিন্তু কেনই বা এটা এমন আশ্চর্য মনে হলো নিবেদিতার? জানাটা কি অবশ্য কর্তব্য ছিল জ্যোতিষ্বরের? জ্যোতিষ্বর বললেন, নাম জানবার সুবিধে পেলাম কবে? উনি তো ওগো শুনছ দিয়েই কাজ সারেন। আপনিও তাই বৌদি টৌদি যা হয় দিয়ে কাজ সারছিলেন কেমন? কাজ সারা নিয়ে কথা। তাছাড়া আর বেশি দাবি করার ভরসা পাচ্ছি কোথায় বলুন? কথা বলার জন্যেই কথা বলা। তলোয়ারের ফলকের মাঝখান থেকে পিছলে পড়ে যে কথা, ধারালো আগার কাজ পর্যন্ত যেতে সাহস করে না। নাম জানতে চাওয়াটা ভদ্রতা বিরুদ্ধ বলে দোষ ধরবেন? জেনে লাভ কি? লাভ লোকসানের হিসেব ছাড়া আর কোনো কিছু থাকতে নেই। ভাবি অনেক সময় কি ধরনের নাম হওয়া সম্ভব আপনার, মানে আর কি কি মানায়। সাহস করে জিজ্ঞেস করতে পারি না। এতে আর সাহসের প্রশ্ন কেন? আমার নাম নিবেদিতা। এলোমেলো বাতাসের কামাই নেই একতিল। উড়ছে কপালের চুল, উড়ছে শাড়ির কোণ। সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু কল্লোল। নিচে রাস্তায় সত্যশরণকে আসতে দেখা গেল। ঢিলেঢালা চেহারা, গেঞ্জি মাত্র গায়ে। কি হে প্রফেসর, কাজের কথা কতদূর এগোলে? প্রফেসর উত্তর দেবার আগেই উত্তর দেন নিবেদিতা। বলেন, সে কথা তো পাকা, আমার ইচ্ছেই শেষ কথা। তার আমি জানি না, ধরেছ যখন। এই ছোকরাই আমার মাথা খেলো। আমার ঘরের গিন্নিটিকে কি বলে যে তোমাদের ওই তরুণী করে ছাড়লো। কোনারকে যাওয়ার জন্য এত তর্ক, এত চেষ্টা, সব চাপা পড়ল। বাক্স বিছানা বাঁধা শুরু হয়ে গেল নিবেদিতাদের। গৌতমের চিঠি এসেছে। ফটিকের জ্বর, আর স্টোভ জ্বালতে গৌতম নিজে হাত পুড়িয়েছে। তোমরা চলে এসো, কি আমার কষ্ট হচ্ছে এই কথা বলেনি। কলকাতার এটা ওটা খবরের মধ্যে সাধারণ একটা খবর হিসেবেই চালিয়ে দিয়েছে। কিন্তু তার জন্য অভিমান মা বাপের সাজে না। তোমাদের আমার প্রয়োজন, এই কথা দূরে থাক। ছেলেরা যদি স্পষ্ট বলে তোমাদের আমার প্রয়োজন নেই, তবুও অসময়ে স্থির থাকতে পারে মা বাপ? চিঠিখানা উল্টে পাল্টে বার দুই পড়ে নিবেদিতা মুখ তুলে বললেন, তুমি যে বললে গৌতম যেতে লিখেছে, কই? ওই হলো, ওর নামই বলা। সত্যশরণ বললেন, ছেলেটিকে চেনো তো, মান খুইয়ে বলবে তোমরা এসো। মান খোয়াবার দায়টা সর্বদা আমাদের দিকেই থাকা উচিত, কেমন? কি মুশকিল, তুমি আবার কি আলতাবড়ি বকতে শুরু করলে। ফটকের জ্বর, ও হাত পুড়িয়ে বসে আছে, শুনে নিশ্চিন্তি হয়ে থাকতে পারবে? কই আর পারছি, যাচ্ছি তো। জ্যোতিষ্বর আরেকবার জানান দিতে এসেছিলেন বাসের ব্যবস্থা ঠিক হয়ে গেছে, পরদিন খুব ভোরে ছাড়বে। প্রায় শেষ রাত্রেই প্রস্তুত থাকতে হবে। এসে দেখলেন খোলা সুটকেসের সামনে চুপ করে বসে আছেন নিবেদিতা। সত্যশরণ বাড়ি নেই। সদর দরজা, সিঁড়ির দরজা সব খোলা, হাঁ হাঁ করছে। হাসতে হাসতে বলে উঠলেন, কি ব্যাপার,
চোরেদের প্রতি এত সহানুভূতিশীল কেন? মনে হচ্ছে যথা সর্বস্ব তাদের হাতে তুলে দিতে প্রস্তুত। নিবেদিতা সাড়া পেয়ে ফিরে তাকালেন। মাথার কাপড়টা একটু তুলে দিয়ে বললেন, ওহ আপনি? উনি এইমাত্র বেরোলেন। দরজা খুলে রাখার কৈফিয়ত এইটুকু। ওইতেই সারেন নিবেদিতা। মনে হচ্ছে নিতান্ত ক্লান্ত, বেশি কথা বলার স্পৃহা নেই। জ্যোতিষ্বর এদিক ওদিক তাকিয়ে অবাক হয়ে বলেন, এ কি, এত সব ছড়িয়েছেন কেন? বাসা বদলাবেন নাকি? বাসা নয়, দেশটাই। কলকাতায় ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছেন? হ্যাঁ। কবে? আজই রাত্রে। মিনিট খানেক স্তব্ধতা। জ্যোতিষ্বর প্রায় অস্ফুট কণ্ঠে বলেন, এত হঠাৎ? জীবনে সবই তো একদিন হঠাৎ ঘটে যায় প্রফেসর মশাই। মৃদু হাসলেন নিবেদিতা। কিন্তু কেন? বুকটা দূর দূর করে জ্যোতিষ্বরের। পুরুষের বুক হলেও করে। সত্যশরণ কি কিছু সন্দেহ করেছেন? নিবেদিতাকে কোনারকে নিয়ে যাবার প্রস্তাবে জ্যোতিষ্বর কি বেশি আগ্রহ প্রকাশ করে ফেলেছিলেন? তাই শঙ্কিত কণ্ঠে প্রশ্ন করেন, কিন্তু কেন? গৌতমের চিঠি এসেছে। চাকরের অসুখ। নিজে লুচি ভাজতে গিয়ে হাত পুড়িয়েছে নাকি? ও এই কথা। বুকের স্পন্দন কিছুটা স্বাভাবিক হয় জ্যোতিষ্বরের। তার জায়গায় আসে হতাশা। বলেন, তা একেবারে আজকেই? বেশি পুড়িয়েছে নাকি? লেখেনি স্পষ্ট করে, কিন্তু আজ আর কাল যেতেই যখন হবে। উনি আর তর্ক করিনি। না মানে বলছিলাম, কোনারক ঘুরে এসে পরশু রাত্রের গাড়িতে যেতে পারতেন। সে হয় না। হঠাৎ বিশেষ ব্যগ্র কণ্ঠে বলে ওঠেন জ্যোতিষ্বর। কেন হয় না? একটা দিনে আর এমন কি এসে যাবে? আপনি যাবেন ভেবে কাল থেকে। কি কাল থেকে? না না, সে কিছু নয়। বলছি, একটা দিনের তফাতে কি এসে যাবে? এসে যাবে না কিছুই হয়তো, তবুও হয় না। একেবারে অসম্ভব। একেবারে অসম্ভব। আপনার ওই আলাভোলা দাদাটির কাছে সব কিছুতে প্রশ্রয় আছে, নেই শুধু মাতৃস্নেহের ত্রুটির। হয়তো জীবনে আর কখনো পুরী আসবেন না, আশা করি না। পুরীর কথা একেবারেই ভুলে যাবেন হয়তো। অসম্ভব কি? মানুষ কি না পারে। বলেই একটু হেসে ওঠেন নিবেদিতা। একটু ভুল বলেছি। বলা উচিত ছিল, মেয়ে মানুষে কি না পারে। যাক, আপনি কবে ফিরছেন তাই বলুন। কে বলতে পারে, আজই কিনা? নিবেদিতা শঙ্কিতভাবে বলেন, সে কি? কেন, গেলে দোষ আছে? নিবেদিতা শুষ্ক হাস্যে বলেন, দোষের কথা হচ্ছে না, কিন্তু যাবেন কেন? আপনার তো কোনো কারণ আসেনি। জ্যোতিষ্বর চশমাটা খুলে রুমাল দিয়ে মুছতে মুছতে স্থির সুরে বলেন, যদি বলি এসেছে? না, আপনি যেন ক্রমশ রহস্যময় হয়ে উঠছেন। নিবেদিতা চঞ্চলভাবে উঠে দাঁড়ান। দ্রুত ভঙ্গিতে বলেন, না না, সে ভারী বিশ্রী দেখাবে। আজকেই হঠাৎ যাবেন কেন? বারণ করছেন? কি মুশকিল, আমার অনুমতি নিয়েই আপনার গতিবিধি নিয়ন্ত্রিত হবে নাকি? আপনিও হঠাৎ আজকে গেলে দেখতে কেমন অদ্ভুত লাগবে মনে হচ্ছে, তাই বলছি। এই পর্যন্ত বলতেই পিছন থেকে সত্যশরণের দরাজ গলার সম্বোধন শোনা যায়, ভায়া এখানে, আর আমি তোমাকে হোটেলে গিয়ে খুঁজে এলাম। জ্যোতিষ্বর সচকিতে বলেন, খুঁজে এলেন? কেন?
বাহ, এই নতুন খবরটি দিতে আবার কি কাণ্ড শোনোনি? জ্যোতিষ্বর কি উত্তর দিতেন কে জানে, কিন্তু জ্যোতিষ্বরকে স্তম্ভিত আর বাকস্ফূর্তিরহিত করে দিয়ে নিবেদিতা স্বচ্ছন্দে বলে ওঠেন, হয়েছে, তোমার নতুন খবরের বড়াই ঘুচে গেছে। জ্যোতিষ্বরবাবুর অসময়ে আবির্ভাবের কারণ কি শুনবে? উনি বলতে এসেছেন কাল আর ওনার কোনারকে যাওয়া হলো না, আজ রাত্রে ট্রেনে কলকাতা রওনা দিচ্ছেন। সে কি? আর সে কি, আমিও শুনে প্রথমে হকচকিয়ে গিয়েছিলাম। বলি, কি রে বাবা, যেন আমরা নজরবন্দি আসামি আর উনি গোয়েন্দা পুলিশ। আশ্চর্য যোগাযোগ বটে। সত্যশরণ গায়ের ঘামে ভেজা জামাটা খুলতে খুলতে বললেন, তা বেশ, হলো ভালো, কিন্তু তোমার ব্যাপারটা কি? স্ত্রী পুত্র কিছুই তো কোথাও রেখে আসনি, কার কি হলো? জ্যোতিষ্বর অনেক কষ্টে বলেন, কলেজ বোর্ডের একটা মিটিং আছে কাল, আজই মোটে খবর পেলাম। নিবেদিতা ঝপঝপ করে হাতের কাজ সারতে সারতে বলেন, সাধি কি আর বলে, ভক্তের বোঝা ভগবান বন। একা এইসব লটবহর সামলে স্টেশন পর্যন্ত পৌঁছবে কি করে, সব কিছু গুছিয়ে টিকিট কেটে ট্রেনে উঠবে কি করে ভেবে আকুল হচ্ছিলে। ভগবান সঙ্গী জুটিয়ে দিলেন। আপনি এক কাজ করুন জ্যোতিষ্বরবাবু, ওবেলা আপনার যা কিছু যৎকিঞ্চিত মালপত্র আছে নিয়ে এখানে চলে আসুন, এখান থেকে একসঙ্গেই। সত্যশরণ সানন্দে সায় দেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, সেই বেশ হবে। গিন্নিটি আমার কিরকম চালাক দেখছো তো ভায়া, নিজের সুবিধেটির বেলায় জ্ঞান টনটনে। সত্যি ভেবে আকুল হচ্ছিলেন সত্যশরণ। সেই আকুলতার দায়েই ছুটে গিয়েছিলেন জ্যোতিষ্বরের খোঁজে, স্টেশনে তুলে দিতে যাওয়ার কথা বলতে। হে তো আরও ভালো হলো। গিন্নির টনটনে জ্ঞানের পরিচয়ে উৎফুল্ল সত্যশরণ যাত্রাকালে নিজে এক অজ্ঞানের মতো প্রস্তাব করে বসেন। বললেন, টিকিটের টাকা, মালপত্র আর নিবেদিতাকে নিয়ে জ্যোতিষ্বর আগে রওনা হয়ে যান। সত্যশরণ বাড়িতে তালা লাগিয়ে তালার চাবিটা মালিকের কি এক আত্মীয় আছেন চটক পাহাড়ে, সেখানে পৌঁছে দিয়ে সোজা যাবেন স্টেশনে। খুবই সোজা হিসেব। জ্যোতিষ্বর অসহায়ভাবে বলেন, সে আত্মীয়ের বাড়ি কোথায় বুঝিয়ে দিন না, আমি নয় চাবিটা দিয়ে আসি, আপনি ততক্ষণ গাড়িতে। আরে না না, সে ঠিক হবে না। আমাদের ব্যবহারের জন্য ওরা চৌকি, শতরঞ্জি, বালিশ, তোলা উনুন অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল, তার জন্য একটু ধন্যবাদ দিয়ে আসি। এমন আকস্মিক যাওয়ার প্রোগ্রাম তো ছিল না, ভেবেছিলাম ভদ্রলোককে একদিন ডেকে এনে আপ্যায়িত করা যাবে, সে আর হলো না। গাড়ির জন্য ভেবো না, হেঁটে আমি যাচ্ছি না, একখানা সাইকেল রিক্সা ধরে নিয়ে তুমি কিন্তু এগিয়ে পড়ো এইবার। কই গো, নাও চটপট, তোমাদের গাড়িতে তুলে দিয়ে তবে তো তালা লাগাবো। ইশারায় স্বামীকে একটু আড়ালে ডেকে নিবেদিতা বিপন্নভাবে বলেন, আচ্ছা, তোমার সাধারণ বুদ্ধিটা তো কম কেন বলো তো, এরকম প্রস্তাব করতে গেলে কেন? সত্যশরণ উদ্বিগ্নভাবে বলেন, কীরকম প্রস্তাব? এই জ্যোতিষ্বরবাবুর ঘাড়ে নির্জীব সজীব সবকিছু পোটলাপুটলি চাপিয়ে দিয়ে নিজে দিব্যি ঝাড়া হাত পা হয়ে। সত্যশরণ একগাল হেসে বলেন, ওহ, এই কথা, সে তুমি কিছু ভেবো না, প্রফেসর কিছু মনে করবে না, ছেলেটা খুব ভালো। ভালো হয়তো ভদ্রলোকের ভারী সুবিধে হচ্ছে দেখছি, কিন্তু এটা কি দেখতেই বেশ ভালো হবে? একা আমি ওর সঙ্গে গটগট করে চলে যাব, তুমি আলাদা যাবে, বেশ শোভন হবে। সত্যশরণ হা হা করে হেসে ওঠেন, হরি বলো, এই ভাবনায় অস্থির হচ্ছ? খচি খুকি, বলুক না কেউ কিছু, কার ঘাড়ে কটা মাথা, বলবার লোক এখানে বসে নেই কেউ। কিন্তু ধরো আমি যদি ওর সঙ্গে পালাই। দ্রুত নিঃশ্বাস পড়তে থাকে নিবেদিতার, মুখের রং অস্বাভাবিক লাল হয়ে ওঠে। তা পালিও, তবে গিয়ে কিন্তু ঠিকানাটা দিও।
কোনো দিকে লক্ষ্যহীন সত্যশরণ আর এক দফা হাসতে থাকেন। নিবেদিতার মুখ কিন্তু বিরক্তিকুঞ্চিত হয়েই থাকে, যেন স্বামীর এই ছেলে মানুষই অবিবেচনায় বিব্রত বোধ করছেন। কিন্তু সেই বিরক্তির ছায়ার তলায় তলায় জ্বলতে থাকে নাকি একটা খুশির আভা, যে আভা বিকশিত হয়ে ওঠে কিশোরী মেয়ের মুখে প্রত্যাশিত সম্ভাবনায়। বাড়ি থেকে স্টেশনে যাওয়ার পথে পরমায়ুই কতটুকু বা, মোটরে বড়জোর মিনিট 8 কিন্তু এই সময়টুকুর মধ্যেই কি সমস্ত পৃথিবীটা ওলট পালট হয়ে যেতে পারে না? ওলট পালট কেন, পৃথিবীটা তো নিশ্চিহ্ন হয়ে যেতে পারে যদি মহাসমুদ্র উন্মাদ আলোড়নে জেগে ওঠে। 8 মিনিট সময় কি কম? কিংবা হয়তো কমই। সাহস সঞ্চয় করতেই যে অর্ধেক সময় কেটে যায়। চলন্ত গাড়ির উত্তাল হাওয়ার মাঝখানে মৃদু নিঃশ্বাসের মতো কটি কথা উচ্চারিত হয়। আমার জীবনে এমন ভয়ঙ্কর মুহূর্ত আর কখনো আসেনি। ভয়ঙ্কর? কার পক্ষে ভয়ঙ্কর? নিবেদিতা যেন সচেতন হয়ে চারিদিক তাকিয়ে দেখেন। গাড়ি বোঝাই হয়ে আছে গৃহস্থালির নানা সরঞ্জামে। ওই ঘটি বাটি বাক্স বিছানাগুলোর মধ্যে থেকে কি শক্তি সংগ্রহ করতে চাইছেন নিবেদিতা? কে জানে কি, হাসতেই তো দেখা যাচ্ছে তাকে। ভয়ঙ্কর না বলে শোচনীয় বলুন। কর্তাগিন্নি দুজনে মিলে কেমন জব্দটি করা গেল। উফ, তখন কিন্তু ভারী মজা লাগছিল। আপনি বোধহয় আমার চালাকি দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন। একেবারে আপনার যাওয়া পাকা করে নিয়ে তবে আর কাজ। বলছি আর ভাবছি, এই বুঝি ফাঁস করে দেন, এই বুঝি বলে বসেন। কই, আজই কলকাতায় ফিরছি এই কথা তো বলতে আসিনি আমি। খুব বাঁচিয়েছেন। জ্যোতিষ্বর রুদ্ধকণ্ঠে বলেন, তখন বলিনি, তখন বাঁচিয়েছি, এখন আর বাঁচাবো না। এখন বলছি। কেন আমাকে দিয়ে বলালেন ও কথা? বলুন, কেন যাব আমি? নিজের ইচ্ছে অনিচ্ছের স্বাধীনতা হারিয়ে কেন আমার এই অসহায় আত্মসমর্পণ? আমাকে এমন করে টেনে নিয়ে গিয়ে কি লাভ আপনার? নিবেদিতা জানলার বাইরে তাকিয়ে মুখ না ফিরিয়েই শুকনো গলায় বললেন, বাহ, লাভ নেই। এই তো দেখছেন কত সুবিধে হলো। ভাবলাম যেতেনই তো 2-4 দিন পরে, না হয় একসঙ্গেই যাওয়া হোক। বলেছিলেনও তো একবার যেন। সহসা স্থির শান্ত ভদ্র অধ্যাপক একটা বেখাপ্পা কাজ করে বসেন। জানলার দিকে ফেরানো নিবেদিতার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে রুদ্ধকণ্ঠে বলে বসেন, কেন বলেছিলাম ও কথা? কেন যে তোমার যাবার সঙ্গে সঙ্গেই এখানে টেকা অসম্ভব হবে মনে হয়েছিল। এ বোঝবার ক্ষমতা কি তোমার নেই নিবেদিতা? কাজটা কি বড় বেশি দুঃসাহসিক হলো? কিন্তু দুঃসাহসিক কিসে? তোমার হৃদয় মোর হৃদয়ে আলোকে পলকে দেখেছি কতবার। আপন হৃদয় আলোকে নিবেদিতার হৃদয় কি ক্ষণে ক্ষণে দেখতে পাননি জ্যোতিষ্বর? যে আলো নিবেদিতাই নিজের হাতে জ্বালিয়েছেন। কেন দুঃসাহসিক? জ্যোতিষ্বরের নিস্তরঙ্গ কৌমার্য জীবনে যে জাগিয়েছে অচেনা অজানা অনুভূতির আবেগ, কেন তাকেই সইতে হবে না সেই আবেগের ধাক্কা? কিন্তু ও কি, সে আবেগের ধাক্কায় কেঁপে উঠলেন কই নিবেদিতা? হেসে উঠলেন যে? আহত অপদস্থ জ্যোতিষ্বরকে হাসির ছুরিতে টুকরো টুকরো করে কাটতে কাটতে বলছেন, হে আবার কি ছেলে মানুষই রোগে ধরলো আপনাকে? মাটি করেছে? নিবেদিতা, দোহাই তোমার, হেসো না এমন করে। আরে আরে কি কাণ্ড! না হাসিয়ে ছাড়লেন কই আপনি?
আস্তে আস্তে জ্যোতিশ্বরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেন নিবেদিতা। ছাড়িয়ে নেওয়া ছাড়া আর উপায় কি? না ছাড়ালে যে অনেক কিছুই ছাড়তে হয়। অসতর্ক হয়ে গৃহিণী নিবেদিতার অন্তরালবর্তিনী সত্যিকারের নিবেদিতাকে প্রকাশ করে ফেললে তার নিজেরই যে সব মাটি, গৌরব, সম্ভ্রম, পদমর্যাদা, বিশ্বস্ততা। কিন্তু সত্যিকারের সেই নিবেদিতা কি আর কোথাও কোনোখানে বেঁচে থাকবে এরপর? বরাবর যে চেতনার আড়াল থেকে সংসারী নিবেদিতাকে দিয়ে এসেছে অফুরন্ত শক্তির যোগান, হয়তো এরপরে নিবেদিতার রান্নাঘরে আশ্রয় নেবে ঝুলকালি, তেল, হয়তো ভাঁড়ারের শিশি বোতলে পড়বে ধুলোর আস্তরণ, হয়তো নিবেদিতার বালিশের ওয়াড়ে তেলের ছাপ স্পষ্ট হয়ে উঠবে উদাস অবসাদের অবসরে। যে কর্মভার এতদিন নুড়ি পাথরের মতো অনায়াসে ঠেলে এসেছেন নিবেদিতা, হয়তো সেই ভার পাহাড়ের ভার হয়ে উঠবে তার কাছে। সহসা ফুরিয়ে যাবেন নিবেদিতা। তবু কিছুই প্রকাশ করা চলবে না। অবগুণ্ঠনখানা সামলাতে হবে প্রাণপণে। জীবনের যত কিছু চাকচিক্য সবই তো ওই অবগুণ্ঠনের ওপরে জলের রং দিয়ে আঁকা।